দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নতুন আয়োজনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি নুসরাত তালবিয়া। স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন ডাক্তার রিজভী তৌহিদ। তিনি 2016-17 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছিলেন। আজকে আমরা তার সাথে তুমুল প্রতিযোগিতামূলক মেডিকেল ভর্তি পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে জানব। পাশাপাশি তিনি জানাবেন স্টুডেন্টদের নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে আপনাকে স্বাগতম ভাইয়া। ধন্যবাদ। বাংলাদেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে তার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অন্যতম। তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার মেডিকেল পরীক্ষার প্রস্তুতির জার্নিটা কেমন ছিল, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি অনেক বছর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি, তবুও আমার সেই সময়কার স্মৃতি খুব সুন্দরভাবে মনে আছে। আমি যদি আমার স্মৃতিগুলো আমার যারা স্টুডেন্টরা যারা দেখছে বা শিক্ষার্থীরা যারা দেখছে ওদের কাছে শেয়ার করি, আমার মনে হয় যে পরবর্তী অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতাটা আসলে মিলে যাবে। আমার মনে পড়ে আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আসলে ফার্স্ট ইয়ার থেকে প্ল্যান করেছি যে আমি আসলে মেডিকেলেই পড়বো। ছোটোবেলায় অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখতাম, কখনো ভাবতাম পাইলট হব, কখনো ভাবতাম সাকিব আল হাসান হব, কখনো ভাবতাম অন্য কোনো কিছু হব। কিন্তু আমার বাবা একদিন বললেন যে না, তুই ডাক্তার হও। তো আমি দেখলাম যে আমার বাবা মার তীব্র একটা আকাঙ্ক্ষা আছে এবং মনে হলো যে বাবা মাকে যদি খুশি করতে পারি এর থেকে বড় কিছু আর হয় না। সেখান থেকে আর কি ডাক্তারির স্বপ্ন দেখা শুরু। আর কলেজ জীবনটায় ওইভাবেই প্রিপারেশন নিয়েছি, পড়াশোনা করেছি, আগের বছরের মেডিকেল আসা প্রশ্নগুলো দেখতাম। তো এরকম করে এইচএসসিটা ভালো মতো কমপ্লিট করলাম। এইচএসসিতে আমি গোল্ডেন এ প্লাস পেলাম এবং সেখানে বৃত্তিও পেলাম। তখন আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি এইচএসসি শেষে। বলে রাখা ভালো এখানে যে আমি প্রিপারেশনটা আসলে এইচএসসি থেকে নিয়েছি বলে অ্যাডমিশনের প্রস্তুতিটা আমার জন্য যথেষ্ট সহজ হয়েছিল। এবং আমি যদি আমার স্টুডেন্টদের সাথে যদি আমার অ্যাডমিশনের দিনের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি তাহলে বোধহয় সব থেকে রোমাঞ্চকর হবে ব্যাপারটা। আমার মনে পড়ে যেদিন আমার পরীক্ষা তার আগের রাতের বেলা আমার উৎকণ্ঠা শেষ ছিল না, রাত্রিবেলা ঘুম আসছিল না। যদিও এখন আমি আমার স্টুডেন্টদেরকে পরামর্শ দিই যে রাত্রিবেলা একটা ভালো ঘুম দিয়ে পরীক্ষায় যাওয়ার জন্য, আমি নিজেই সেটা করতে সমর্থ হইনি আসলে। সকালবেলা যখন উঠলাম তখন আসলে ফজরের আজান দিচ্ছে, মাত্র 2 থেকে আড়াই ঘন্টা হয়তো বা ঘুমিয়েছি রাত্রিবেলা। নামাজ পড়ে দোয়া করলাম যেন পরীক্ষাটা আজকে ভালো হয়। সকালবেলা হালকা নাস্তা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমার মনে হলো যে এটা যেন একটা যুদ্ধক্ষেত্র, যাকে দেখছি তাকেই মনে হচ্ছে আমার থেকে অনেক বেশি পারে। সেদিনকার আবহাওয়াটা এমন যেন আমি এখানে মানে কি বলবো, অদৃশ্য এক মানব। আমি সব থেকে এখানে ঠুনকো, আর সবাই খুব সুন্দর জামা কাপড় পরে আসছে, একদম অনেক কনফিডেন্স সবার মাঝখানে। এগুলো দেখে আমার মধ্যে আসলে একটু ভয় সঞ্চার হলো। তবুও পরীক্ষার হলে গিয়ে বসলাম, কারোর সাথে কথা নাই, সুন্দর করে পরীক্ষা শুরু করলাম। এক দেখাতে পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা শেষ করে আমার মনটা একটু খারাপ ছিল, মনে হলো যে পরীক্ষাটা যেমন হওয়ার কথা ছিল তেমনটা আসলে হয়নি। আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছি, গেট দিয়ে যখন বের হলাম অনেকেই দেখলাম বলল যে খুব ভালো হয়েছে, কেউ কেউ 90 পাবে এরকমটা বললো। আমার বাবা জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে। আমি বললাম যে মোটামুটি হয়েছে, তোমার ছেলেকে হয়তো বা ডাক্তার বানানোর স্বপ্ন সত্যি হবে, কিন্তু আমার যে ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন ছিল সেটা বোধহয় আর সত্যি হতে যাচ্ছে না। বাসায় ফিরে এসে খুব উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি, রেজাল্টের জন্য অপেক্ষা। এইটার মতো দুঃসহ স্মৃতি আসলে আর হয় না। তো আমার মনে পড়ে 7ই অক্টোবর 2016 সালে আমার পরীক্ষা ছিল। 9ই অক্টোবর রেজাল্ট হওয়ার কথা। সারাটা দিন রেজাল্ট হবে হবে করে আর হয়নি। নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিছুই ভালো লাগছে না। তখন আবার কিছু কুচ্ছার উঠে গেল বাতাসে। কেউ কেউ বললো যে সব ওএমআর হারিয়ে গিয়েছে, এই জন্য রেজাল্ট দিতে পারছে না, ওএমআর আগুন লেগে গেছে, সিট বিক্রি হচ্ছে, নানাবিধ কথা। আমার তখন ওই কিশোর মনে ভয়ে কুঁকড়ে যাচ্ছি আসলে, যে আসলে যদি এমনটা ঘটে তাহলে আমার ভবিষ্যৎ কি। 10 তারিখ সকাল থেকে কিছুই ভালো লাগছে, একদমই যাচ্ছে তাই একটা মনের অবস্থা। রেজাল্ট আজকেই হবে নিশ্চিত। এরকম একটা কি বলবো ভেজালপূর্ণ একটা সময়ে আমার মা একটা কথা বললেন। উনি বললেন, আচ্ছা কেমন হয় যদি তুই ফার্স্ট হয়ে যাস। এটা খুবই ভয়ঙ্কর ছিল আমার জন্য। আমার যাপিত জীবনের যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমি দেখেছি কেউ যদি কিছু একটা বলে সেটা কখনো সত্যি হয় না। আমি বন্ধুদের সাথে অনেক প্ল্যান করি, সেটা কখনোই বাস্তব হয় না। তো আমি মাকে বললাম যে যদিও একটা সম্ভাবনা ছিল, তুমি তো বলছো এটা আর কখনো হবে না। এবং এটা যে ওই দিনই উনি প্রথম বলেছেন এরকম না। আমার মনে পড়ে কলেজে যখন পড়তাম আমি আমার পড়ার টেবিলে রাত একটু গভীর হয়েছে, আমার মা হয়তো বা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, দেখছে যে আমি পড়তেছি, তখন আমার মাথায় একটু হাত বুলাই দিতেন, মানে কনফিডেন্স পেতাম, এরকম কিছু কথা বলতেন যে না তুই যেখানে চাচ্ছিস সেখানেই চান্স পাবি, দেখবি তুই ফার্স্ট হয়ে যাবি। আমার মতো ওই যে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একটা ছেলে, ময়মনসিংহ শহরের মফস্বল এলাকাতে থাকি, এখান থেকে মেডিকেলে ফার্স্ট হয়ে যাবো সেই চিন্তা আমি কোনো দিন করি নাই। বাট আমার মা নিজের অজান্তে কিনা জানি না কয়েকবার ব্যাপারটা উচ্চারণ করেছেন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট যেদিন হয় ওই দিনও সকালবেলা উনি এটা বলেছেন। আমি জানি না এটা অন্যদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে কিনা। যখন বিকেলবেলা তখন আসলে রেজাল্টটা আসলে আমি পেলাম, কেমন করে পেলাম সেটাও একটু করে বলি। অনেক দীর্ঘ কথা বলে ফেলছি, আপনাকে কথা বলার সুযোগই দিচ্ছি না আপু। তো আমার মনে পড়ে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল যেটা আমার মায়ের কাছে জমা দিয়ে রেখেছিলাম।
প্রি টেস্টের আগ থেকে, সেটা আমি বের করেছি। ওইখানে আমি রেজাল্ট চেক করব, আমার রোল নাম্বার দিচ্ছি, সাবমিট করছি, দেখাচ্ছি ইনভ্যালিড রোল নাম্বার, মানে তখনও রেজাল্ট পাবলিশ হয়নি। এটাই করে যাচ্ছি সারা বিকেল জুড়ে, একই কাজ বারবার। তারপর একটা সময় সাবমিট করার পরে দেখলাম আমার রেজাল্ট চলে আসছে। এটা কিন্তু 2016 সালের 10ই অক্টোবরের কথা, আজকে থেকে প্রায় 9 বছর আগের কথা। রেজাল্টের শেষের ঘরটাতে আমার প্রথম চোখ গেল, এখানে লেখা অ্যালোটেড কলেজ, আমি দেখলাম এখানে লেখা ঢাকা। তো ঢাকা দেখে আমি হঠাৎ করে বুঝতে পারলাম না এটা কি ঢাকা মেডিকেল, যেটাকে আমি স্বপ্ন দেখে এসেছি, নাকি এটা ঢাকার মধ্যে কোনো মেডিকেল কলেজ স্পেসিফিকলি লেখা নেই, তার উপরের ঘরে লেখা হচ্ছে মেরিট পজিশন, এবং এখানে দেখলাম শুধু এক লেখা। তো প্রথম দেখায় আমার বিশ্বাস হয়নি যে ব্যাপারটা কি, আসলে এটা আমার সাথে ঘটছে কিনা। আমি তারপর আবার রিফ্রেশ করলাম তাড়াতাড়ি, এবং দেখলাম না, এই পেজটাই আসলো। তখন সত্যিকার অর্থে আমার কেমন লাগছে এটা আসলে শব্দ দিয়ে হয়তো বা আমি বুঝাতে পারবো না। আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। আমার মা ছুটে আসলো, উনি রান্নাঘরে ছিল। কি হয়েছে আমি বললাম যে মা আমার রেজাল্ট দিয়েছে, আমি আসলে ফার্স্ট হয়ে গেছি। এবং অদ্ভুতভাবে দেখলাম এই তীব্র উত্তেজনা এবং খুশির মুহূর্তেও আমার মাকে আমি দেখলাম যে তার মুখ, মানে এমন মুখ আমি কখনো দেখি নাই। আমার মাকে আমি যখন বড় হয়েছি তখন আমার মাকে কাঁদলে কেমন দেখায় আমি দেখি নাই। এমন না যে ওনার জীবনে কষ্ট নাই, দুঃখ নাই, কখনো কাঁদেন নাই, বাট আমি নিজে দেখি নাই আমার মা কাঁদছেন, কিন্তু আমার সামনে উনি দেখলাম যে আসলে কান্না করছেন অদ্ভুতভাবে। এবং এই অশ্রুকে আমরা আসলে আনন্দ অশ্রু বলি। আমার কথা যেই বাচ্চারা শুনছে, শিক্ষার্থীরা শুনছে, তারাও আশা করি এই স্বপ্নটা দেখে যে বাবা মার চোখে 2 ফোঁটা আনন্দ অশ্রু ঝরুক। তো আমি প্রথমবারের মতো সেই ব্যাপারটা দেখে আমার ওই অনুভূতিটা আসলে এখানে বর্ণনা করা সম্ভব না। আমার মা তাড়াতাড়ি আমার বাবাকে ফোন দিলেন, উনি ঘরের বাইরে, এবং এমনভাবে চিৎকার চেঁচামেচি করে বলছেন মনে হচ্ছে দুইজনেরই 2 প্রান্তে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি বললাম ধীরে বলো। আমি বোধহয় গল্প বলতে গিয়ে আসলে হারিয়ে গিয়েছি, অনেক দীর্ঘ কথা বলে ফেলছি। আমার বাবা যতক্ষণে ঘরে আসলেন ততক্ষণে আমার ঘর একদম লোকে লোকারণ্য, সবাই কেমন করে আমার বাসা চিনে চলে আসছেন আমি জানি না। ওই ঘরে এসে আমার বাবা সবার সামনে আমাকে একদম উপরে তুলে বললেন যে সাব্বাস বেটা, অনেক ভালো রেজাল্ট করছিস। ছেলেদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, বাবাদের সাথে একটা দূরত্ব থাকে, বাবাদেরকে চাইলেই জড়িয়ে ধরা হয় না, চাইলেই সব কিছু বাবার কাছে চাওয়া হয় না, মার কাছে বলা হয়। এই যে এই মুহূর্তগুলো আসলে অ্যাডমিশন জার্নির কথা জিজ্ঞেস করলেন, তো সেটা জিজ্ঞেস করলে আমার এই আনন্দের মুহূর্তগুলোই মনে পড়ে। হয়তো বা আজকে থেকে আরও 30 বছর পরে যদি আমি বেঁচে থাকি, সেই বার্ধক্যের সময়ও আমি আমার জীবনের এই চূড়ান্ত আনন্দের মুহূর্তগুলোকে মনে করতে পারবো, এবং জীবনে বাবা মাকে হয়তো বা অনেক কিছু দিতে পেরেছি, আরও দিতে পারবো, বাট স্টিল আই থিঙ্ক আমার ওই অ্যাডমিশন টেস্টের রেজাল্টের ওই মুহূর্ত তাদের জীবনে পাওয়া আমার তরফ থেকে সবথেকে বেস্ট গিফট। সো এই ছিল আর কি আমার অ্যাডমিশনের একটা সংক্ষিপ্ত গল্প। রেজাল্ট পাওয়ার খুব সুন্দর একটা মুহূর্তের গল্প আমরা শুনলাম। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমানে যারা এইচএসসি পড়াশোনা করছে বা মেডিকেলের জন্য প্রস্তুতি নেবে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, যারা এখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি বা 3টা ব্যাচে ভাগ করতে পারি। একটা ব্যাচ হচ্ছে 24 ব্যাচ, যারা দ্বিতীয়বারের মতো মেডিকেল পরীক্ষা দিবে তারা প্রিপারেশন নিচ্ছে। আরেকটা ব্যাচ হচ্ছে 25 ব্যাচ, যাদের কয়েকদিন পরেই এইচএসসি পরীক্ষা, তারাও এইচএসসির পাশাপাশি অনেকেই মেডিকেল প্রিপারেশন এগিয়ে রাখছে। আরেকটা ব্যাচ হচ্ছে নবীন ব্যাচ, 26 ব্যাচ, যারা কয়েকদিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা দিবে। তো আমি 3 ব্যাচকে ঘিরেই কথা বলি। প্রথমে আমি একটু যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য বলি। ওরা অলরেডি জানে যে আসলে মেডিকেল ভর্তি প্রস্তুতি কিভাবে নিতে হয়, কারণ একবার ওরা প্রিপারেশান নিয়েছে এবং আগের বছরে মেডিকেল প্রশ্নগুলো থেকে শুরু করে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার পড়া থেকে শুরু করে এগুলো কম বেশি ওদের করা সম্পন্ন হয়েছে। যাদের হয়নি তারা কিন্তু হাতে সময় পাচ্ছে। যখন 25 ব্যাচ এইচএসসি পরীক্ষাতে ব্যস্ত থাকবে তখন কিন্তু একজন সেকেন্ড টাইমার নিজের প্রিপারেশনকে ঝালিয়ে নেওয়ার জন্য সময় পাচ্ছে। এক্সট্রা সময়টাতে ওরা আগের বছর যেভাবে প্রিপারেশন নিয়েছিল, সেখানে যেই ভুলগুলো হয়েছিল সেগুলোকে রেকটিফাই করে সামনে আগাবে। কেন আমি গত বছর চান্স পাইনি, আমি একটু নিজেকে প্রশ্ন করব, আমার কোন কোন জায়গাতে গ্যাপ ছিল, কোন কোন পরীক্ষার হলে আমার মনে হয়েছে যে এই কাজগুলো করলে হয়তো বা এই প্রশ্নগুলো আমি পারতাম, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করব, প্রচুর প্র্যাকটিস করব। এখন আর কিছু বাছবিচার করা যাবে না, মেডিকেলের জন্য কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট সব কিছু পড়েই আমি একদম প্রস্তুত থাকবো। যেহেতু আমার 3 নাম্বার কাটা যাবে মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সট্রা করে, সেই 3 নাম্বার পোষানোর জন্য আমাকে এখন এক্সট্রা এফোর্ট দিতে হবে। এভাবে এইচএসসি 24 ব্যাচ যারা এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তারা আগাতে পারে। তাদের একটা মানসিক দ্বন্দ্বও থাকে, সেটার প্রতি আমরা খুবই সহানুভূতিশীল, সেটাকে পাশে রেখেই আসলে এগিয়ে যেতে হবে। 25 ব্যাচের ক্ষেত্রে যদি বলি, যারা এইচএসসি প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এইচএসসি প্রিপারেশন নেওয়ার সময় বইগুলোকে ঝাঁঝরা করে পড়ে ফেলার একটা সুযোগ। এই পড়াটা কাজে দিবে অ্যাডমিশনে। অনেকেই ভালো মতো বইগুলো পড়ে নাই, কিন্তু হাতে যেই 2 মাসের মতো সময় আছে তখন যদি ভালো করে বইটা পড়ে, এই পড়া কিন্তু এইচএসসিতে কাজে দিবে। আর যাদের একটু ভালো প্রস্তুতি অলরেডি নেওয়া হয়েছে এইচএসসি নিয়ে, ওরা যেটা করতে পারে, একটা চ্যাপ্টার পড়ার পরপরই মেডিকেলে এই চ্যাপ্টার থেকে আগের বছর কী প্রশ্ন এসেছে সেটা দেখে ফেলতে পারে। তাহলে
একই সাথে এইচএসসি হয়ে গেল, আবার মেডিকেলের জন্যও দেখা হয়ে গেল চ্যাপ্টারটা। পড়া কিন্তু ডিফারেন্ট না, গুছিয়ে পড়তে পারলে দুটোই কভার করা পসিবল। এখন হয়তো বা জিকে ইংলিশ আলাদা করে ওইভাবে পড়ার দরকার নাই ওদের জন্য, যাদের সামনে এইচএসসি, তারা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোতে যেন একদম ঝাঁচড়া হয়ে তারপরে অ্যাডমিশনে প্রবেশ করে, এটা আমরা চাইবো। আর এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার যদি কেউ সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করতে পারে, যারা অ্যাডভান্সড ওরা কিন্তু এটা করছে, তাহলে যেটা হবে ওই এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার যেটা একবারও ও পড়ে নাই ওটা সম্পর্কে একটা স্বল্প ধারণা হয়ে থাকবে। এটাও ওকে অ্যাডমিশনের সময় ক্লাসের লোড থেকে অনেকখানি বাঁচাবে। আসি সবচেয়ে নবীনতম ব্যাচ 26 ব্যাচকে নিয়ে। ওরা এখনও হয়তো বা অধিকাংশ স্টুডেন্টই অ্যাডমিশন নিয়ে ভাবছেই না, কিন্তু জীবন জগৎ অনেকখানি এগিয়ে গেছে। যারা অ্যাডভান্সড ওরা কিন্তু ভাবছে, এবং ওরা কিন্তু অলরেডি অনেকেই প্রি মেডিকেল, অ্যাডভান্স প্রি মেডিকেল এই ব্যাপারগুলো শুরু করেছে। মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু ইউটিউব থেকে অনলাইন থেকে ওরা দেখছে অনেকেই। এক্সট্রা সিলেবাস 26 তো ফুল সিলেবাস, চ্যাপ্টার অনেকগুলো বাড়ছে, পড়াশোনাও কিন্তু বাড়ছে। তো সেইটা মাথায় রেখেই ওরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যখন একাডেমিকের জন্য পড়ছে, আগের বছরে বোর্ডে কী কী প্রশ্ন এসেছে দেখছে, পাশাপাশি মেডিকেলে আগের বছরে কী প্রশ্ন আসছে সেটা প্রশ্ন ব্যাংক থেকে দেখে নিচ্ছে, ভার্সিটিতে আগের বছর এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন এসেছে সেটা প্রশ্ন ব্যাংক থেকে দেখে নিচ্ছে। আমি যদি তাহলে 26 ব্যাচের জন্য এখন একটা 25 এবং 26 ব্যাচের জন্য যদি একটা মানে কি বলবো, যদি একটা গুপ্তধনের কথা বলি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, তাহলে মেডিকেল প্রস্তুতি অনেকখানি এগিয়ে যাবে। এই হচ্ছে স্বল্পের মধ্যে একটু করে সাজেশন ওদের জন্য। আচ্ছা, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় অনেকের মধ্যে হতাশা কাজ করে, তো কোন কৌশলগুলো অবলম্বন করলে সে হতাশা থেকে একজন স্টুডেন্ট নিজেকে সামলে নিতে পারবেন? আচ্ছা, এটা খুবই যুগোপযোগী প্রশ্ন। আমরা হয়তোবা যারা অনেক বেশি সিনিয়র হয়ে গেছি বা তারা স্টুডেন্টদের মনের অবস্থা ভেবে বুঝতে চাই না, পরিবারের অন্যদের কথা বলছি, কিন্তু আমি এখনও নিজেকে মানে আমি ফার্স্ট হয়েছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষায়, স্টিল আমি আমার অ্যাডমিশনের সময়ে একটা বড় অংশ জুড়ে হতাশ থাকতাম, কারণ আমার এক্সপেক্টেড নাম্বার আমি পাচ্ছি না। মেডিকেল প্রিপারেশন নেবে একটা স্টুডেন্ট, আর সে হতাশ হবে না এটা হতেই পারে না। হতাশা আসবেই, কিন্তু এটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এবার কিভাবে ম্যানেজমেন্ট করা যায়? আমার এক্সপেক্টেড নাম্বার যদি আমি আজকে না পাই, মনে করা হলো যে ধরেন আপনি 50 নাম্বারের পরীক্ষা দিলেন, আপনার এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 40, কিন্তু আপনি পেয়েছেন মাত্র 25। আপনি যদি ভাবেন যে কালকেই আপনি 40 পেয়ে ফেলবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে ধীরে ধীরে নিজেকে গ্রো করাতে হবে। আমি কালকে টার্গেট নেই যে আমি আজকে 25 পাইছি, কালকে আমি 27-28 পেতে চাই বা 30 পেতে চাই। ছোট ছোট টার্গেট এইভাবে এগোতে থাকি, নিজের টার্গেটটাকে ছোট ছোট করে সামনে আগানোর চেষ্টা করি। আজকে যদি একটু কম পাই, একটু যদি হতাশ হই, সেই হতাশাকে শক্তিতে রূপান্তর করে কালকে আরও বেশি পাওয়ার চেষ্টা করি। হতাশ হয়ে পড়া বন্ধ করে না দিয়ে হতাশ হয়ে একটু বেশি পড়ার চেষ্টা করি। এবং একটা মজার ব্যাপার কি, আপনি যদি সারাদিন ফোন চাপেন, আপনি যদি সারাদিন সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকেন, আপনি অটোমেটিক হতাশ হবেন। আর যদি একটা দিন আপনি খুব ফ্রুটফুলি ইউজ করতে পারেন, ধরেন আপনি দিনে 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করলেন, রাতে যখন ঘুমোতে যাবেন আপনার খুব একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি আজকের দিনটা সুন্দরভাবে পার করেছি, প্রোডাক্টিভভাবে পার করেছি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি দিনটাকে প্রোডাক্টিভভাবে পার করছেন না সারাদিন মোবাইলে থাকছেন। মোবাইল আপনাকে হতাশ করে দিবে। মোবাইলে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি পড়াশোনার মধ্যে আছেন, অনলাইনে পড়াশোনা করছেন। এরপর মোবাইলটাকে রেখে দেন, এরপর নিজের পড়াটা নিজে পড়েন, এবং পড়লে হতাশা আসল ধীরে ধীরে কাটবে। এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, নয়তো অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়ে নাম্বার তুলতে পারে না। কারণ কি, ও যেটা পড়ছে ও সেটা বুঝতে পারছে না, ওর মাথায় এটা ঢুকছে না, ও খালি বর্ণ শব্দ মিলিয়ে বাক্য পড়ছে, কিন্তু এটা আসলে কি বলছে সেটা বুঝতে পারছে না। এখান থেকে একটা প্রশ্ন করলে সে সেটা পারছে না তখন। তাই আমরা শর্ট টাইম সাকসেসের পেছনে দৌড়ালে হবে না, যে আমি তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি ভালো নাম্বার পেয়ে যাব। আমাকে ভালো মতন এই জিনিসটা বুঝতে হবে, তাহলে আমি ভালো নাম্বার দীর্ঘ সময় ধরে পেতে পারবো। আর হতাশ হলে এটা যেন আমরা কারোর সাথে শেয়ার করি। আমার মা বাবা আমার ভালো বন্ধু হতে পারে, আমার ছোট ভাই বোন আমার বড় ভাই বোন ভালো বন্ধু হতে পারে, আমার নিজের একটা ভালো বন্ধু থাকতে পারে, তাকে আমি বলতে পারি যে আমি এই ব্যাপারটা নিয়ে আজকে খুবই ডিপ্রেসড। দেখা যাবে সে আমাকে 2-4টা কথা বলে মোটিভেটেড করে ফেলতে পারে। এরকম ক্যারেক্টার যার জীবনে আছে সে আসলে লাকি। না থাকলে একটু খুঁজে নিতে হবে, অথবা রবীন্দ্রনাথের মতো বলতে হবে যে একলা চলো রে, একলা চলেই আমরা জয় করবো ইনশাল্লাহ। পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিলে বা কি কৌশল অবলম্বন করলে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যাবে? ওকে, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। স্টুডেন্টরা আসলে পরীক্ষা দেওয়ার কৌশলটা ভালো মতনে জানে না। অনেক স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশন নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষার হলে নার্ভ এবং স্নায়ুর চাপ কন্ট্রোল করতে না পেরে একটা গুবলেট পাকিয়ে আসে এবং পরীক্ষাটা আশানুরূপ হয় না। যা ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার কথা, সে দেখা যায় সিরিয়াল অনেক পেছন দিকে চলে এসেছে, বা সে চান্সই পায় নাই। এমনও হয় যে চান্স পাওয়ার সম্ভাবনা ছিল, চান্স পায়নি। অনুসন্ধান করে দেখা যায় যে পরীক্ষার হলের অ্যাটমসফিয়ারে ওর মাথা ঘুরে গেছে। আমি যদি আমার পরীক্ষার হলের অ্যাটমসফিয়ার চিন্তা করি, মানে এইটার মতো ভয়ঙ্কর পরিস্থিতি আর হয় না। এরকম সব কিছু শুনশান নীরব। তো আমাকে অনেকেই আশেপাশ থেকে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে। আমি সেদিন পাথরের মতো নিস্তব্ধ ছিলাম, আমি কারোর সাথে কথা বলি নাই, কারণ আমি জানি আমি এখানে সবচেয়ে বেশি পারি, আমি ওর থেকে সাহায্য নিবই আশায় আমি যাইনি।
পরীক্ষা যখন শুরু হলো তখন আমি কোনো একটা অযাচিত প্রশ্নে সময় নষ্ট করি নাই। তার মানে আমার এখানে টেকনিক কী হবে, আমি যেটা করব, আমি প্রথম থেকে প্রশ্নগুলো দেখা শুরু করব। যেই প্রশ্নটা মনে হচ্ছে সময় সাপেক্ষ সেটাকে প্রথম সলভ করতে যাব না। আমাকে মাথায় রাখতে হবে একটা বড় অপশনওয়ালা প্রশ্ন যেটা সলভ করতে হয়তো বা 2 মিনিট সময় লাগছে, সেটাতেও 1 নাম্বার। আবার রক্তের পিএইচ কত 7.4, যেটা আমি 1 সেকেন্ডে 2 সেকেন্ডে দাগাই ফেলছি, সেটাতেও 1 নাম্বার। আমি যদি শুরুতে বড় কঠিন প্রশ্ন সলভ করতে গিয়ে শেষের সহজ প্রশ্নগুলো কোনো কারণে মিস করি, মানে আলটিমেটলি এটা বোকামি হবে। তাহলে শুরুর দিকে আমি কঠিন প্রশ্নগুলোকে স্কিপ করে যাব, সেগুলোকে স্কিপ করে গিয়ে দেখে ফেলবো। কতক্ষণে 100টা প্রশ্ন দেখে ফেলবো, চেষ্টা করব 35 মিনিটের মধ্যে 100টা প্রশ্ন দেখে ফেলার। এবং প্রথম দেখায় আমার প্রিপারেশন ভালো থাকলে আমি 60, 65 বা 70টা দাগায় ফেলবো। তারপর আমার হাতে আরও 25 মিনিট সময় থাকবে এবং এই 25 মিনিটের মধ্যে বাকি যে আমার 30টা বা 40টা প্রশ্ন আছে সেগুলো নিয়ে কাজ করব। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, যেই প্রশ্নগুলো প্রথম দেখায় আমার কাছে কঠিন মনে হয়েছিল, দ্বিতীয়বার দেখতে গেলে তাদেরকে ডেফিনেটলি সহজ মনে হবে। কারণ প্রথমে আমি যখন পরীক্ষা দিতে বসি আমার মাথায় সবগুলো বই নিয়ে বসি, কিন্তু আমি 100টা প্রশ্ন দেখে ফেললে আমার ব্রেইন ওই বইগুলো থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য আমার লাগবে সেটাকে সর্ট আউট করে ফেলে। ফলে আমার ব্রেনটা তখন ওই প্রশ্নটার জন্য চিন্তা করতে পারে, তাই দ্বিতীয় দেখায় প্রশ্নটাকে সহজ মনে হয়। তাই প্রথমে অনেকেই বোকামি করে, আচ্ছা এটা দাগাই ফেলি, একটু পরে 5টা প্রশ্ন পরেই তার মনে পড়ে, হায় হায় এটা তো আমি পারতাম, আমি কেন এটাকে ভুল দাগিয়ে আসলাম। শুরুতে এরকম তাড়াহুড়ো করে আন্দাজি ভুলটুল না দাগিয়ে স্কিপ করে যাব, একটু পরে আমার এটা মনে পড়বে ইনশাল্লাহ। এইরকম স্ট্র্যাটেজিতে আমরা আগাতে পারি। আর প্রচুর পরীক্ষার প্র্যাকটিস করে বাসায় পরীক্ষা দিয়ে, অনলাইনে অফলাইনে পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষা দেওয়ার যে গেমটা, এটা তো একটা 1 ঘন্টার খেলা, এই খেলাটাকে আসলে রপ্ত বা আয়ত্ত করতে পারি। এই আর কি আমার। যেহেতু আমরা অনলাইন অফলাইনের কথাতে এসেছি, তো স্টুডেন্টরা দেখা যাচ্ছে অনলাইন কোচিং বা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়, তো এর মধ্যে অনলাইন অফলাইনের মধ্যে কোনটি বেশি ফলপ্রসূ আপনার মনে হয়? এইটাও আসলে এই যুগের বা এই সময়ের সব থেকে বেশি জিজ্ঞাসিত একটা প্রশ্ন আমার কাছে। বলেন, মেডিকেল প্রিপারেশনের জন্য ট্রেডিশনালি আমরা যখন করতাম তখন তো অনলাইন কোচিং বলে কিছু ছিল না, অফলাইনেই কোচিং করেছি। এখন আসলে নতুন ইন্ট্রোডিউসড হয়েছে অনলাইন কোচিং। এখন আমাদের সিনিয়র সিটিজেন যারা আমাদের বাবা মা, তাদের অনেকেরই এই অনলাইন কোচিং সম্পর্কে ধারণা নাই। আমি যখন কোচিংয়ে শিক্ষকতা করা শুরু করি, অ্যাডমিশনের জন্য পড়ানো শুরু করি, শুরুর 4 বছর আমি কিন্তু অফলাইন কোচিংয়ে পড়িয়েছি। তখন অনলাইন ছিল না, করোনা থেকে ব্যাপারটা শুরু হয়েছে। এবং আমি যদি মোটা দাগে বলি, অনলাইনে যে ভালো কোয়ালিটির ক্লাস পাওয়া যায়, অফলাইনে আসলে সেটা প্রত্যেকটা ক্লাসে পাওয়া সম্ভব না। যেমন আমার যে অনলাইন প্ল্যাটফর্ম RTDS এর কথা যদি বলি, এখানে আমরা ধরেন সবাই ঢাকা মেডিকেল কলেজের সবাই 8-9 বছর ধরে পড়াচ্ছি, সব এক্সপিরিয়েন্স টিচাররা ক্লাস নিচ্ছে। তো আমরা চাইলেও আসলে সারা বাংলাদেশের সবগুলো জায়গায় গিয়ে সরাসরি ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কাজেই ভালো ক্লাস কোয়ালিটির কথা যদি বলেন তাহলে অবশ্যই অনলাইনে গিয়ে থাকবে অফলাইনের থেকে। আর অনলাইনের সময়টা একটু বেশি পাওয়া যায়, শিক্ষক হিসেবে আমি একটু বেশি আউটপুট দিতে পারি। অফলাইনে যেটা হয়, ক্লাস খুব লিমিটেড থাকে, 40-45টা ক্লাসের ভেতরে পুরো সিলেবাসের মেডিকেল অ্যাডমিশনের প্ল্যান সাজাতে হয়। তখন আপনাকে এক ক্লাসে 2-3টা চ্যাপ্টার পড়াতে হয়। আমি নিজেও যখন অফলাইনে পড়াতাম আমাকে খুব রাশে পড়াতে হতো। ভালো বাচ্চাদের জন্য একটা টপিক হয়তো বা পড়াতে চেয়েছি, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা পড়াতে পারতাম না। কিন্তু শিক্ষক হিসেবে আমি এখন অনলাইনে এই কমফোর্টটা খুঁজে পেয়েছি। অনলাইনে আমি চাইলেই একটা চ্যাপ্টারকে 2 ক্লাসে পড়াতে পারি, তখন বাচ্চারাও এটা সহজে অ্যাবজর্ভ করতে পারে। কাজেই যারা অনলাইনের ক্লাসগুলো বুঝতে পারে, আমি মনে করি তাদের অবশ্যই অনলাইন ক্লাসগুলো করা উচিত। অফলাইনের থেকে অনলাইন ক্লাসগুলো মোটা দাগে অবশ্যই অনেক বেশি ভালো ক্লাস হয়। অনলাইনে দেখা যায় যে মাঝে মধ্যে পজ করে করে শোনা যায়, দেখা যায়, সেটা অনেক সুবিধাজনক। একটা ক্লাস আপনি মিস করলেন, সেটাও আপনি পরে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে সবকিছু সাজানো থাকছে। অফলাইনে আপনি অসুস্থতার জন্য একটা ক্লাস মিস করলে সেটা দেখার সুযোগ থাকছে না। সো সবকিছু মিলিয়ে আধুনিক দুনিয়ার যে চাহিদা সেটা বুঝতে হবে। এবং অনলাইনে পড়াশোনা না করা মানে হচ্ছে নিজেকে আসলে একটা জায়গায় অন্ধ করে রাখা, গর্তে লুকিয়ে রাখা আমি বলবো। এখন এই ক্ষেত্রে যে আমাকে পেইড কোর্স কিনে পড়তে হবে এরকম না। একটা চ্যাপ্টারের ভালো কনসেপ্টের জন্য আমি চাইলে অনেক ফ্রি কন্টেন্ট কিন্তু ইউটিউবে খুঁজে পাবো, তাই না? যারা কাজ করছে মেডিকেল নিয়ে বা ভার্সিটি নিয়ে বা একাডেমিক পড়াশোনা নিয়ে, প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে, আমরা সেগুলো অবশ্যই নিতে পারি সেখানে। ওকে, আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড টাইমারদের জন্য সম্ভাবনা কতটুকু বেড়েছে মেডিকেল ফিল্ডে, কি মনে হয় আপনার? গত বছর যে নিয়মটা হয়েছে, সেকেন্ড টাইমারদের 3 নাম্বার করে কাটছে। সামনের বছরও আমরা আশা করতে পারি সেকেন্ড টাইমারদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের 3 নাম্বার কাটা যাবে। এর আগে কিন্তু 5 নাম্বার করে কাটা যেত। ফলে এই যে তাদের নাম্বারটা একটু কম কাটছে, এতে করে কিন্তু সেকেন্ড টাইমারদের সম্ভাবনাটা আসলেই বেড়েছে। এবং এইটার প্রমাণ আসলে আমাদের ব্যাচেও দেখতে পারি। আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ফার্স্ট টাইমার ব্যাচের থেকে স্টুডেন্ট সংখ্যা আসলে বেশি, কারণ সেকেন্ড টাইমারে এবার বেশি ইন্টারেস্টেড মেডিকেলের জন্য, যেহেতু ওদের নাম্বারটা একটু কম কাটা যাচ্ছে।
এবং আমি মনে করি যে সেকেন্ড টাইমের সম্ভাবনা অবশ্যই বেড়েছে। মেডিকেলে মোট 5380টা সিট, এর মধ্যে এই বছর যদিও সংখ্যাটা প্রকাশ করে নাই, এটা জাস্ট আমাদের অনুমিত একটা সংখ্যা। আমার মনে হয় যে 1400-র কাছাকাছি স্টুডেন্ট, সেকেন্ড টাইমের স্টুডেন্ট চান্স পেয়েছে মেডিকেলে, এটা গড়ে আমি বললাম। তার আগের বছর 1005 জন চান্স পেয়েছিল। এই বছর নাম্বারটা একটু কমিয়ে নিয়ে আসায়, মানে 5-এর জায়গায় 3 নাম্বার কাটায় সেকেন্ড টাইমেদের চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়েছে। এটা যদি সামনের বছর এমনই থাকে, যেটা সম্ভাবনাই বেশি, যদি সেটাই থাকে, তাহলে সেকেন্ড টাইমের আসলে মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়েছে আগের থেকে, এটা বলতে বাধ্য হচ্ছি। আপনার অনলাইন প্ল্যাটফর্ম আরটিডিএস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আপনি 5 বছরের মধ্যে আরটিডিএসকে কোথায় দেখতে চান? আচ্ছা, ইন্টারেস্টিং কোশ্চেন খুবই। আমি যে কাজটাই করি খুব ভালো মতো করার চেষ্টা করি। তো আরটিডিএস আমাদের সবারই আবেগের জায়গা। এখানে আমি একা পড়াচ্ছি না, আমার সাথে আমার অন্যান্য বন্ধুরা, আমার বন্ধু রাহাত, অন্তর, মাইনুল, সাদি, ছোট ভাই তুরাব, জাদিদ, মইনুল, মারিফুল, অনেকে মিলে আসলে কাজগুলো করছি এবং সবাই আসলে ঢাকা মেডিকেল কলেজের এখানে। আমি চাইবো সবাই যদি একসাথে এভাবে থাকতে পারি, 5 বছর পর বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবথেকে কোয়ালিটিফুল প্রিপারেশন আসলে আরটিডিএসই সার্ভ করবে। এবং আরটিডিএসের বয়স কিন্তু বেশি দিন না, এর মধ্যেই অনলাইনে সবথেকে বেশি স্টুডেন্ট আসলে আরটিডিএসেই প্রিপারেশন নিচ্ছে। মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আরটিডিএসই সবথেকে বড় প্ল্যাটফর্ম। এবং আমি যদি গত বছরের পরিসংখ্যানটা বলি, গত বছর আমাদের সাথে প্রায় 7500-এর মতো স্টুডেন্ট যুক্ত ছিল, তার মধ্যে 2345 জন স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে। এই বছর অলরেডি 5000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, মানে অ্যাডমিশন এইচএসসি এখনও হয়ই নাই, এইচএসসির আরও 2 মাস বাকি। তো আশা করি যে স্টুডেন্টদের আরটিডিএসের উপর ভরসা বাড়ছে, আরও বেশি যুক্ত হচ্ছে। আমরাও চেষ্টা করছি আরও কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার জন্যে। সো সব মিলিয়ে এখান থেকে আরও বেশি চান্স আমরা ক্রিয়েট করতে পারবো স্টুডেন্টদের জন্য। এভাবে যদি চলতে থাকে, আমরা আশা রাখি আরটিডিএস দেশব্যাপী ছড়িয়ে যাবে, অনলাইনে যেমনটা ছড়িয়েছে অফলাইনেও ছড়াবে। সেই প্রয়াস থেকে আমরা কিন্তু অলরেডি ময়মনসিংহ এবং ঢাকায় আমাদের অফলাইন কার্যক্রম শুরু করেছি, সেটা ঘিরেও স্টুডেন্টদের অনেক উচ্ছ্বাস। তো আশা করা যায় সবগুলো জেলা শহর, বিভাগীয় শহরে একদিন 5 বছর পর আরটিডিএস ছড়িয়ে থাকবে, এটা চাইবো। এই তো আরটিডিএসকে নিয়ে চাওয়া, আমার স্টুডেন্টরা ভালো থাকুক, আরটিডিএস ভালো থাকুক, শিক্ষক হিসেবে আমরাও ভালো থাকি, সব মিলে এইটুকুই চাওয়া। অনেক কিছু খুঁটিনাটি তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আমার মনে হয় যে স্টুডেন্টরা অনেক উপকৃত হবে এ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও খুব ধন্যবাদ এবং ডেইলি ক্যাম্পাসকেও অনেক বেশি ধন্যবাদ।